সাথে অ্যামিটেশনকে আগিয়ে নিয়েছে বা অন্যান্য জিনিস করেছে, এবং সে শহরে বন্দরে গ্রামে বসবাস করতো না, আমার সাথে বাংকারেও সে থাকতো। কাজী সে কি আবার মুক্তিযুদ্ধের পরিপূরক নয়? এখন এই গোলাম মাওলা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা জানি না সেই গোলাম মাওলা কোথায় আছে। এরকম যদি কেউ থাকে, তদন্ত সাপেক্ষ তাকে অবশ্যই মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। প্রদীপ কুমার ঘোষ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কমান্ডার রুহুল আমিন এবং কমান্ডার সুব্রত চক্রবর্তী। আমরা এডিটর স্পিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব এম এ হান্নান। তার কাছে জানতে চাইব যে বিস্তারিত। জনাব এম এ হান্নান, গেজেটভুক্ত 50,000-এরও বেশি মুক্তিযুদ্ধ সনদের ব্যাপারে আবারও তদন্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কেউ ভুয়া প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থাও করবে মন্ত্রণালয়। এই শাস্তি কি সনদ বাতিলেই সীমিত থাকবে, নাকি অধিকতর কোনো শাস্তি দেওয়ার পরিকল্পনা আছে আপনাদের? জনাব এম এ হান্নান। অ্যাকচুয়ালি সনদ বাতিল হওয়ার পরে তারপরে আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। আপনারা যেটা আমরা যাচাই বাছাই করতে যাচ্ছি, সেই যাচাই বাছাই করছে এটা জাবুকার সিদ্ধান্তের আলোকে, জাবুকার সুপারিশের আলোকে। আমরা জাবুকার সুপারিশের আলোকে আমরা উপজেলা পর্যায়ে উপজেলা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যেগুলো ভুয়া হিসাবে বাতিল হবে, স্বাভাবিকভাবেই ভুয়া যারা বাতিল হবে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হবে। আইনি প্রক্রিয়ার মধ্যে যেভাবে দেশের প্রচলিত আইন আছে, ওই প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনাব হান্নান, 71-এর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন মহল এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন। বীরাঙ্গনাদের সুনির্দিষ্ট তালিকা কি আপনাদের কাছে এই মুহূর্তে আছে? তারা কি মুক্তিযোদ্ধারা যেসব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের সবই তারা নিশ্চয়ই পাবেন? সেজন্য একটি তালিকা তো নিশ্চয়ই আপনাদের হাতে আছে এই মুহূর্তে, জনাব হান্নান। বীরাঙ্গনা বলতে যেটা বোঝায়, আমরা বীরাঙ্গনা এখন না বলে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। তাদের পূর্ণাঙ্গ তালিকা এই মুহূর্তে আমাদের কাছে মন্ত্রণালয়ে নেই, কারণ অনেকেই বীরাঙ্গনা হিসাবে নিজেদেরকে পরিচিতি দিতে চান না বা তাদের সংকোচ বোধ করেন। কাজে যখন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, আমরা আশা করি যে এই তালিকাটা বৃদ্ধি পাবে এবং এই তালিকাটা আমাদের হাতে পূর্ণাঙ্গ তালিকা আমরা তখন পাব। আর আপনি যেটা বলেছেন যে তাদেরকে এই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটাও কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটা সুপারিশ তারা কালকের মিটিংয়ে করেছেন বলে আমরা জানতে পেরেছি। এ ধরনের সিদ্ধান্ত এখনো আমাদের কাছে আসেনি। এটা একটা প্রি ম্যাচিউরড স্টেজ আমি মনে করছি। এটা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত বা কার্যবিবরণী পাওয়ার পরে আমাদের কাছে যখন আসবে তখন আমরা এ ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো এবং দেশবাসীকেও জানাতে পারবো। আমাদের কাছে যখন আসবে তখন আমরা এ ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো এবং দেশবাসীকেও জানাতে পারবো ইনশাআল্লাহ। জনাব এম এ হান্নান, 1971 সালের 26শে মার্চ যাদের বয়স 15 বছরের কম ছিল তারা আর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের দাবি করে আর কোনো আবেদন করতে পারবে না, এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু রাষ্ট্র খেতাব দিয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা অবশ্যই বীর প্রতীক শহীদুল ইসলাম লালুর কথা মনে করতে পারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আবু সালেকের কথা বলতে পারি। লালুর বয়স সেই সময় 12 বছর ছিল 1971 সালে। তো সেইটার ক্ষেত্রে কি হবে? মানে তাদের তো খেতাব থাকছেই, কিন্তু আমরা কি দুই ধরনের নীতি করে ফেললাম না এক্ষেত্রে? 15 বছরের কমটা কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা তৈরি করবে কিনা? 15 বছরের কম কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না, এ ধরনের একটা সুপারিশ কালকের সবাই আলোচিত হয়েছে বলে আমার কানেও এসছে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি। আচ্ছা, এটা সিদ্ধান্ত হবে যখন এটা জাবুকার যে কালকের মিটিং হয়েছে, এই মিটিংয়ের কার্যবিবরণী আসার পরে এটা যখন অনুমোদন পাবে এবং আমাদের কাছে আসবে এবং সরকারিভাবে এটা সিদ্ধান্ত গৃহীত হবে, তখনই আমরা বলতে পারবো যে 15 বছর না কত বছর এটার এই পর্যন্ত এটা বয়সী বা নির্ধারণটা এটা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটা আপনি এই ব্যাপারে আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি এটার ব্যাপারে ক্লিয়ার কাট কিছু বলতে পারবো না, কারণ এটা জাবুকার সুপারিশ। আপনি জাবুকার কাছ থেকে এই ব্যাপারে জাবুকার সদস্য যারা সম্মানিত সদস্য আছেন তাদের কাছ থেকে এই ব্যাপারে
পরিষ্কার কিছু জানতে চাওয়া যেতে পারে। জনাব এম এ হান্নান, আপনি এই সিদ্ধান্তটিকে বা এই সুপারিশটিকে যৌক্তিক মনে করেন কিনা, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? যে মানে আপনার কি মনে হয় যে এটি কি যৌক্তিক কিনা, এই বয়স সীমাটা 15 মধ্যে রাখা বা না রাখা? এই মুহূর্তে আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ এটা আমি মনে করি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। জি, কারণ এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। কারণ 15 বছরের নিচে আপনি অস্ত্র পরিচালনা করতে পেরেছে কজন, বা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কতজন সক্রিয়ভাবে করতে পেরেছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন। কাজেই এই ব্যাপারে এই মুহূর্তে কিছু বলাটা প্রবলেম। আমরা এই ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত পাওয়ার পরে তখন মতামত দিতে পারবো। জনাব এম এ হান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি নামে চট্টগ্রাম আদালত ভবনে বোমা হামলার হুমকি দেওয়ার পর মঙ্গলবার আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। এই সময় সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তল্লাশিকালে এক ব্যক্তির কাছে পাওয়া যায় থলিভর্তি নগদ 58 লাখ টাকা, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সকাল 9টা 28 মিনিটে একটি এয়ারটেল নম্বর থেকে কল আসে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য মানস দাসের মুঠোফোনে। ওপাশ থেকে বলা হয়, জেএমবির সুইসাইড স্কোয়াড বেলা 12টার মধ্যে বোমা হামলা চালাবে আদালত ভবনে। এই হুমকি দেওয়ার পর থেকেই বন্ধ রয়েছে নম্বরটি। হুমকির বিষয়টি পুলিশকে জানানোর পর পুরো আদালত এলাকা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। যে আজকে যে কোনো সময় চট্টগ্রাম আদালত ভবনে জেএমবির সুইসাইড স্কোয়াড বোমা হামলা চালাবে। তো আমি ওনাকে বললাম যে আপনি আমাকে এই কথাগুলো আমাকে বলছেন কেন, আপনি থানাকে জানান। উনি বললো যে থানার কারো তো আমার নাম্বার নাই, আমি সেজন্য অনেককে ট্রাই করছি, কেউ মোবাইল রিসিভ করে নাই, আপনি মোবাইল রিসিভ করছেন সেই জন্য আপনাকে বললাম। আমাদের পুলিশি মূলত নিরাপত্তা ব্যবস্থা, আমাদের প্রায় 100 উপরে আমাদের পুলিশি ব্যবস্থা আছে, এবং আমাদের বিজ্ঞ যে কোর্টে যে আমাদের আদালত চলমান আছে, সেখানে আমাদের আরও নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ব্যাপক তল্লাশিতেও পাওয়া যায়নি কোনো বোমা কিংবা সন্দেহজনক কোনো কিছুই। তবে দুপুরে আদালত ভবনের প্রবেশ মুখে এক ব্যক্তির থলেতে পাওয়া যায় 57,92,000 টাকা। আর এই টাকার উৎস কিংবা গ্রহীতা সম্পর্কে সন্তোষজনক কোনো উত্তরই দিতে পারেননি তিনি। এগুলা জমি বিক্রির টাকা, জমি বিক্রি করছি বাড়ি থেকে, আমি আমার মানে ব্যবসায়িকভাবে ব্যবসা করার জন্য আমি পাঠাইছি, এখন আমি এগুলা ক্যাশ করছি। জেএমবির হুমকি আর উদ্ধার হওয়া এই টাকার মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ কর্মকর্তারা। আমাদের চেকপোস্টে ওই যে আইনজীবী ভবনের সামনে একটা থলে, একজন ব্যক্তির থলে চেক করার সময় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়, এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন রকম তথ্য দেওয়ার কারণে আমাদের সন্দেহ হয়। পরবর্তীতে আমরা টাকাগুলো সিজার লিস্ট করে রেখেছি। টানটান উত্তেজনা আর ব্যাপক নিরাপত্তা তল্লাশির মধ্যেও মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের বিচারিক কার্যক্রম চলেছে স্বাভাবিক নিয়মে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। যেন মামুন আব্দুল্লাহ, এই যে টাকা পাওয়া গেল 58 লাখ টাকা, টাকা সঙ্গে রাখা তো কোনো অপরাধ না, এই টাকাটিকে সন্দেহজনক টাকা কেন বলা হচ্ছে? উনি তো বললেন এটি উনি জমি বিক্রি করার টাকা, এবং তিনি সেই জমি বিক্রি করার টাকা ক্যাশ করেছেন, তিনি নিয়ে যাচ্ছিলেন। যেন মামুন আব্দুল্লাহ, পুলিশ কেন তাকে সন্দেহ করছেন? হ্যাঁ খালেদ ভাই, আপনি ঠিকই বলেছেন, এটি সন্দেহজনক কিনা সেটাই বড় বিষয়। কারণ যে লোকটি কথা আপনি নিউজে শুনেছেন, সেটি প্রথম দিকে এই কথাটি বলেছিল, পরবর্তীতে আবার সাংবাদিকদের বলল যে এই টাকাটা ওনার বস যিনি বাইরে আছেন তার জন্য আনা হয়েছে, গাড়ি আসবে, গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আবার বলেছেন এই টাকাগুলো তিনি বিভিন্ন জায়গা পাওনাদার ছিল তাদের কাছ থেকে নিয়েছেন। অর্থাৎ এক এক সময় তিনি এক এক ধরনের বক্তব্য দিয়েছেন। এইসব কারণে সন্দেহ হয়েছে পুলিশের, এবং পুলিশ এই সন্দেহ থেকে তাকে আটক করে থানায় রেখেছে, এবং টাকাগুলো জব্দ করা হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে, কিন্তু আপাতত পুলিশ ব্যস্ত আছে চট্টগ্রাম আদালত ভবন নিয়ে। আপনি জানেন আদালত ভবন একটি স্পর্শকাতর জায়গা। এই জায়গাতে 2005 সালে 3বার বোমা হামলা হয়েছিল। 17 আগস্ট সারা দেশে বোমা হামলার সঙ্গে চট্টগ্রাম আদালত ভবনে বোমা হামলা হয়েছিল। এরপর 3 অক্টোবর ওই বছরের, অর্থাৎ 2005 সালে 3 অক্টোবর এবং 29 নভেম্বর বোমা হামলা হয়েছিল, এবং 29 নভেম্বরের বোমা হামলার সময় একজন পুলিশ সহ মোট 2 জন মারা গিয়েছিল। এবং এইসব কারণে পুলিশ প্রশাসন চট্টগ্রামের আদালত ভবনে যে কোনো বোমা হামলার হুমকিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। যদিও বা পুলিশের একজন কর্মকর্তা আমার কাছে স্বীকার করেছেন যে এখন যে পরিস্থিতি দেশে, তখন যে জেএমবি বোমা হামলা, পরিকল্পিত বোমা হামলা চালানোর মতো সামর্থ্য জেএমবির আর নেই।
এবং যদি কেউ বোমা হামলা চালিয়েও থাকে তারা ফোন করে আসবে না, ফোন করে জানিয়ে দেবে না, ফোন না করেই তারা বোমা হামলা চালাবে। তবে ওই কর্মকর্তা আরও বলেছেন, আমরা বোমা জেএমবির কোনো আলামত কিংবা কোনো জেএমবিকে গ্রেপ্তার করতে না পারলেও আমরা টাকা পেয়েছি, এবং এই টাকার সাথে জেএমবির কিংবা যারা হুমকি দিয়েছে তাদের কোনো সম্পৃক্ততা আছে না অন্য কিছু আছে সেটাও তারা খতিয়ে দেখছে। এই প্রসঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম আদালত ভবনের পাশেই রয়েছে চট্টগ্রামের ভূমি অফিস। ভূমি অফিসে আপনি জানেন যে ভূমি অফিসে ব্যাপক অনিয়মের একটা অভিযোগ আছে এবং ব্যাপক অবৈধ অর্থ লেনদেন আছে। এই টাকাটা ভূমি অফিসের কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ যিনি যাকে আটক করা হয়েছে টাকা সহ তিনি বলেছেন যে ভূমি অফিসে তিনি টাকাটা দিতে এসেছেন। খালেদ ভাই, তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই হুমকিদাতাকে শনাক্ত করার কোনো অগ্রগতি আছে কিনা? আমরা জানি যে মোবাইল ফোন ট্র্যাকিং এখন করা যায় নানাভাবে, নানা প্রযুক্তি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। যে মোবাইল থেকে এই হুমকিটি আসলো